শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তবে আজ আমি আপনাদের কোনো গল্প বলতে আসিনি। আজ আমি আপনাদের সাথে আমাদের মন খারাপ যেটা হয়ে রয়েছে সেটাই শেয়ার করতে এসেছি। শুধু আমার বা আপনার নয়, আপামর ভারতবাসীর, অর্থাৎ এই 140 কোটি ভারতবাসীর মন খারাপ আজ ভীষণ। তার কারণ, গতকাল অর্থাৎ 7ই আগস্ট সকালবেলা আমাদের কাছে এক হৃদয় বিদারক খবর আসে এবং আমরা গত পরশু অর্থাৎ আগস্টের 6 তারিখ থেকে যে স্বপ্নের মায়াজাল বুনতে শুরু করেছিলাম চলতি প্যারিস অলিম্পিককে কেন্দ্র করে, তার কিন্তু পরিণতিটা গতকাল আমরা যখন জানতে পারলাম, সত্যি কথা বলতে গেলে আমাদের মতন মানুষ যারা আপামর ভারতীয় এবং খেলাধুলাতে যারা আমরা ইন্টারেস্ট রাখি, তাদের কাছে এটা একটা শকিং ছাড়া আর কিচ্ছু হতে পারে না। তার কারণ, মাত্র কয়েক মাস আগেই এই ভিনিস ফোগাটকে আমরা দেখেছিলাম। তিনি দিল্লির যন্তর মন্তরে কিন্তু এক ধর্নায় বসেছিলেন। তিনি সহ প্রচুর কুস্তিগির, আমাদের রিনাউন্ড কুস্তিগিররা কিন্তু সেইখানে ধর্নায় বসেছিলেন। তার কারণ, সেই সময় আমাদের ভারতীয় যে কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ছিলেন ব্রিজ ভূষণ শরণ, তার বিরুদ্ধে যৌন হেনস্থার যে অভিযোগ এসেছিল, তার বিরুদ্ধে প্রোটেস্ট করতেই কিন্তু যন্তর মন্তরে ধর্নায় বসেছিলেন অন্যান্যদের সাথে ভিনিস ফোগাট। এবং আপনারা এই ছবিটা দেখুন, তাকে কিভাবে পুলিশ টেনে হিঁচড়ে সেই ধর্নার মঞ্চ থেকে নিয়ে যাচ্ছিল যাতে ধর্না তোলা যায়। সামান্যটুকু ভিনিস ফোগাট কিন্তু শুধুমাত্র এবার অলিম্পিকে পার্টিসিপেট করছে তা নয়, তিনি একমাত্র ভারতীয় কুস্তিগির যিনি এই নিয়ে তিনবার অলিম্পিকে পার্টিসিপেট করেছেন। এছাড়া 2018 সালে তিনি কিন্তু প্রথম মহিলা কুস্তিগির হিসাবে কিন্তু সোনার পদক জিতেছিলেন। তিনি কিন্তু সেই 2018 এশিয়াডের ফাইনালে তিনি কিন্তু হারিয়েছিলেন ইউকি ইরিকে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, ভিনিস ফোগাট কিন্তু সেই সময় আমাদের ক্রীড়া জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, তাকেও এইভাবে টেনে হিঁচড়ে নিয়ে চলে গেছিল। এবং সব থেকে মন খারাপ হয়ে গেল আজ যখন জানা গেল, মার্জনা করবেন, এই গতকাল যখন আমরা জানতে পেরেছিলাম যে ভিনিস ফোগাট কিন্তু ফাইনালে নামতে পারবে না। তার কারণ, তাকে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন তাকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে। তার কারণ, তার ওজন 100 গ্রাম বেশি ছিল। তো এই খবর জানার পর সত্যি ভীষণভাবে ভেঙে পড়ে গেছিলাম। ঠিক যেমন গত বছর নভেম্বরে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পরপর 10টা ম্যাচ জিতে ভারত যখন ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়ার সামনে, তখনও কিন্তু আশায় বুক বেঁধেছিলাম যে 2011-র পর আবার ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হতে চলেছে। কিন্তু সেদিন ভারত হেরে গেছিল এবং সেই হেরে যাওয়ার পর প্রায় দিন 10 লেগেছিল সেই মন খারাপকে ঠিক করতে, এবং পরবর্তীকালে ভারত টি-20 বিশ্বকাপ জয়লাভ করে সেই ক্ষতে বেশ কিছুটা প্রলেপ অবশ্যই লাগিয়েছিল। কিন্তু সেটা আলাদা ঘটনা। অলিম্পিক এমনই একটা আসর যেখানে বিশ্বের সব থেকে মেগা ইভেন্ট যেটাকে বলে, এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাবড় খেলোয়াড়রা তাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আসেন এই অলিম্পিকে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই অলিম্পিকে পার্টিসিপেট করাই একটা বিরাট গৌরবের ব্যাপার। আর সেইখানে যদি কোনো পদক জয়ের হাতছানি থাকে, মানে পদক জয়ের দোরগোড়ায় পৌঁছে যায়, সেইখান থেকে ছিটকে যাওয়া কতটা হৃদয় বিদারক হতে পারে, এটা নতুন করে বলার কিছু নেই। এবার ঘটনা যেটা, সেটা হচ্ছে যে ঠিক কি হয়েছিল, কেন ভিনিস ফোগাটকে বাদ যেতে হয়েছিল। হ্যাঁ, ওজন তার বেশি ছিল। প্রথমেই বেশ কিছু নিয়মের কথা আপনাদেরকে জানাই, তাহলে বুঝতে আপনাদের সুবিধে হবে। ইউডব্লিউডব্লিউ অর্থাৎ ইউনাইটেড রেসলিং, যে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং, এটা হচ্ছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং হলো কুস্তির বিশ্বের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এদের নিয়ম অনুযায়ী, এদের আর্টিকেল 11 অনুযায়ী, আর্টিকেল 11-এ স্পষ্ট লেখা রয়েছে যে কোনো প্রতিযোগিতায়, ওয়েট ক্যাটাগরির কোনো প্রতিযোগিতায় যদি কোনো প্রতিযোগীর ওজন
মাপা হয়, অফিসিয়াল ওজন মাপা হয়, সেখানে তাদের টেকনিক্যাল কমিটি থাকে, যেমন এখানেও ছিল ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কমিটি ছিল, তারাই কিন্তু ওজন মাপবে প্রতিটি খেলোয়াড়ের। এবং প্রথমবার ওজন মাপার পরে যদি দেখা যায় যে সেই প্লেয়ারের ওজন বেশি আছে, তাহলে তাকে আবার একটা সুযোগ দেওয়া হয়। দ্বিতীয়বারেও যদি দেখা যায় যে মাপার সময় ওজন বেশি আছে, তাহলে তাকে সেই প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। শুধু ডিসকোয়ালিফাই করে দেওয়া হয় না, তার র্যাঙ্কিং হয় গিয়ে সবার শেষে। অর্থাৎ বুঝতেই পারছেন, যার হয়তো যিনি এই মুহূর্তে এই অলিম্পিকের 50 কেজি ক্যাটাগরিতে সব থেকে ওপরের র্যাঙ্কিংয়ে থাকতো, অর্থাৎ সোনা জয়ের যার কাছে হাতছানি ছিল, এবং আমি নিশ্চিত ছিলাম যে ভিনিস ফোগাট যেভাবে 6 তারিখ শুরু করেছিলেন তাতে নিশ্চিত ছিল যে সোনাটা তিনিই পাবেন, কোনো অঘটন না ঘটলে তিনিই সোনাটা পাবেন। কেন সেটা আমি এই ভিডিওতে বলছি, আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। তো সেইখানে সোনা পাওয়ার জায়গায় আজ ভিনিস ফোগাটের নাম সবার নিচে। এটা সত্যি দুঃখজনক, মানে এই দুঃখের কোনো সান্ত্বনা হতে পারে না। এবার আরেকটা নিয়ম আপনাদেরকে বলি, যেটা অলিম্পিকের নিয়ম। অলিম্পিকে যে সমস্ত ওয়েট ক্যাটাগরির, অর্থাৎ ধরে নিন কুস্তি বলুন, বক্সিং বলুন, দেখবেন এই ইভেন্টগুলো ম্যাক্সিমাম 2 থেকে 3 দিনের মধ্যে শেষ করে দেওয়া হয়। তার কারণ হচ্ছে আমাদের শরীরের ওজন কিন্তু সামান্য কিছু খাওয়া দাওয়া করলেই বাড়ে কমে, সেটা একটা নির্দিষ্ট পরিমাণ বাড়ে কমে। তাই এই সব ইভেন্টগুলো ম্যাক্সিমাম 2 থেকে 3 দিনের মধ্যে শেষ করে দেওয়া হয়। তার কারণ ওয়েট একটা বিরাট বড় ফ্যাক্টর, এবং এই যে ওজনকে কন্ট্রোলে রাখার জন্য কি কি পরিমাণ কসরত করতে হয় প্রতিযোগীদের, কি কি ত্যাগ করতে হয় খাওয়া দাওয়া থেকে সব কিছু, সেটা আমি আজকে আপনাদের নিশ্চয়ই এই ভিডিওতে ছোট্ট কথায় বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তার কারণ ভিনিস ফোগাটের 6 তারিখ রাত্রিবেলা ভিলেজে ফিরে যাওয়ার পরে যখন ওজন 2 কেজি বেশি ধরা পড়েছিল, কি হয়েছিল সারা রাত্রে, সেটা আমি আপনাদেরকে নিশ্চয়ই বলবো। তো এইটা হচ্ছে একটা নিয়ম, যেটা আমি বলছিলাম। এবং এই যে নিয়মটা, এটা যতদিন ইভেন্ট চলবে, ধরে নিন 2 দিনের ইভেন্ট, তো 2 দিন একটা স্পেসিফিক টাইমে সকালবেলা, ধরে নিন সকালবেলা 8টার সময়, সকালবেলা 8টার সময় প্রথম দিন প্রত্যেকটা প্রতিযোগীর কিন্তু ওজন মাপা হবে, এবং ধরুন 50 কেজি, সুতরাং 50 কেজির নিচে যারা থাকবে তাদেরকে অ্যালাউ করে দেওয়া হবে। এবার ধরে নিন 50 কেজির বেশি আছে যাদের, তাদেরকে কিন্তু 30 মিনিট সময় দেওয়া হয়। 30 মিনিট সময় দেওয়া হয়। এই 30 মিনিটের মধ্যে তাদের কিন্তু আবার ওজন কমিয়ে তাদেরকে ওয়েট কমাতে হবে, কমিয়ে তাদের আবার ওয়েট করা হবে। তারপরে যদি দেখা যায়, দ্বিতীয়বারে যদি দেখা যায় যে তাদের ওজন কমে গেছে, তাহলে তারা কিন্তু সেই প্রতিযোগিতায় নামতে পারবে। আর যদি না কমে যায়, তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, ওই প্রতিযোগিতায় আর সে প্রতিযোগী নামতে পারবে না। প্রথম দিন দেওয়া হয় 30 মিনিট। কিন্তু মজার ঘটনা হচ্ছে, দ্বিতীয় দিন যারা প্রথম দিনে ম্যাচ জেতে, অর্থাৎ দ্বিতীয় দিনে কোয়ালিফাই করেছিল, ভিনিস ফোগাট ফাইনালে উঠেছিল, যেটা দ্বিতীয় দিন ছিল, দ্বিতীয় দিনের ঠিক সেই সময়, অর্থাৎ ধরে নিন সেই সকালবেলা 8টার সময় আবার সেই প্রতিযোগীর কিন্তু ওজন করা হবে, যারা যারা দ্বিতীয় দিন পার্টিসিপেট করবে ওই ইভেন্টে। হ্যাঁ, তাদের ওজন মাপা হবে, এবং যদি দেখা যায় যে তাদের ওজন আবারও বেশি রয়েছে, তাহলে কিন্তু দ্বিতীয় দিন দেওয়া হবে মাত্র 15 মিনিট সময়। প্রথম দিন 30 মিনিট দেওয়া হয়, দ্বিতীয় দিন দেওয়া হয় কিন্তু 15 মিনিট। এই 15 মিনিট, এই 15 মিনিটের মধ্যে তাদেরকে কিন্তু ওজন কমিয়ে আবার দ্বিতীয়বার তাদের ওজন নেওয়া হবে, এবং তাতে যদি দেখা যায় যে ওজন তাদের বেশি রয়েছে, তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, ঠিক যেটা দ্বিতীয় দিন ভিনিস ফোগাটের হয়েছিল। দ্বিতীয় দিন ভিনিস ফোগাটের কিন্তু যখন সকালবেলা ওজন করাতে যায়, তখন কিন্তু তার 150 গ্রাম ওজন বেশি ছিল, কিন্তু হাতে ছিল মাত্র 15 মিনিট। হয়তো সেদিনকেও যদি ওই 15 মিনিটের বলে প্রথম দিনের মতন আধ ঘন্টা থাকতো, তাহলে কিন্তু ভিনিস ফোগাটকে আমরা ফাইনালে নামতে দেখলেও দেখতে পারতাম। কিন্তু ওই 15 মিনিটে ভিনিস ফোগাটের যখন 15 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে যখন আবার ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের যারা এক্সপার্টস ছিল তাদের সামনে যখন ওজন করা হয়, তখন কিন্তু দেখা যায় যে 50 কেজি 100 গ্রাম, অর্থাৎ 100 গ্রাম তার ওজন বেশি রয়েছে। এবং যেহেতু ইউডাব্লিউডাব্লিউ অর্থাৎ ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এর আর্টিকেল 11-এ স্পষ্ট দেওয়া রয়েছে যে দ্বিতীয়বারও যদি ওজন বেশি হয়, তাহলে সেই কম্পিটিটরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, এবং তার র্যাঙ্ক হবে সবার নিচে।
সুতরাং সেই নিয়ম অনুযায়ী কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হয় ভিনিস ফোগাটকে। এবং তারপরে এই খবর জানা হওয়ার পরে আমাদের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট রয়েছেন স্বনামধন্য প্রাক্তন ক্রীড়াবিদ পিটি ঊষা, তারা ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনকে তারা আবেদন করলেও ইউডব্লিউডব্লিউ অর্থাৎ ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এর প্রেসিডেন্ট কিন্তু পরিষ্কার বিবৃতি দিয়ে জানিয়ে দেন যে রুলস ইজ রুলস, অর্থাৎ আর কিচ্ছু করা যাবে না। যে কারণে সে ডিসকোয়ালিফাই হয়েছে সেটা তাদের আর্টিকেল 11 নিয়মের আওতাভুক্ত, নিয়মের মধ্যেই তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে, সুতরাং আর তাকে কোনোভাবেই কোনো সুযোগ ফাইনালে নামতে দেওয়া হবে না। তো এইটা হচ্ছে নিয়মের গেরো। এইবার আমি আপনাদের জানাবো যে ভিনিস ফোগাট কিন্তু কিভাবে স্বপ্নের উড়ানটা শুরু করেছিল। এটা আপনি সবাই জানেন, তাও একটু ছোট্ট কথায় আপনাদের বলে দিই যে 6ই আগস্ট যখন তিনি প্রথম ফার্স্ট বাউটে নামেন, অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনাল ফার্স্ট রাউন্ডে, তার বিরুদ্ধে কে ছিলেন, তার বিরুদ্ধে যিনি প্রতিযোগিতা ছিলেন অর্থাৎ ইউই সুসাকি জাপানের, তিনি এই ক্যাটাগরির একজন লিজেন্ডারি রেসলার। অর্থাৎ তিনি তার প্রফেশনাল কেরিয়ারে ঠিক এই তারও ফার্স্ট বাউটের আগে তিনি 83টা ম্যাচ খেলেছিলেন। 83টা ম্যাচেই তিনি অপরাজিত ছিলেন, অর্থাৎ ফার্স্ট তিনি হারেন এই ভিনিট ফোগাটের নিজের প্রফেশনাল কেরিয়ারে। তিনি তাই নয়, তিনি বিশ্ব চ্যাম্পিয়ন, তিনি 2020 সামার অলিম্পিকেও কিন্তু সোনা জিতেছিলেন। এছাড়াও দুবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও গোল্ড মেডেল পেয়েছেন, প্যান আমেরিকান চ্যাম্পিয়নশিপেও গোল্ড মেডেল তিনি কিন্তু লাভ করেছেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন ইউই সুসাকি মোটামুটি এবছর অলিম্পিকের 50 কেজি মহিলাদের এই বিভাগের কুস্তির এই বিভাগের তিনি কিন্তু সবচেয়ে হেভিওয়েট ক্যান্ডিডেট ছিলেন এবং তিনিও কিন্তু সোনা জয়ের সব থেকে বড় দাবিদার ছিল। এবং ভিনিস ফোগাট আউটস্ট্যান্ডিং কুস্তি লড়ে তিনি কিন্তু ফার্স্ট রাউন্ডে তাকে হারিয়ে বলতে পারেন এক অঘটন দিয়ে তার যাত্রা শুরু করেছিল। এবং মজার ঘটনা সেটা হচ্ছে ইউই সুসাকির বিরুদ্ধে ধরে নিন প্রায় শেষ 19 সেকেন্ড পর্যন্ত 2-0-তে লাস্ট রাউন্ডের 19 সেকেন্ড পর্যন্ত তিনি পিছিয়েছিলেন এবং খেলা শেষ হওয়ার ঠিক 12 সেকেন্ডের মাথায় তিনি কিন্তু তাকে সুসাকিকে সোজা চিৎ করে দেয় এবং চিৎ করে বাজিমাত করে দেন। এবং এই বাজিমাত করার সাথে সাথেই সারা ভারতবর্ষ জুড়ে এক আনন্দ সারা ভারতবর্ষ আনন্দের জোয়ারে ভেসে যায়। কেনই বা ভাসবে না? ভিনিস ফোগাট, যাকে কয়েক মাস আগেও ওইভাবে অপমানিত হতে হয়েছিল, ওইভাবে হেনস্থার মুখে হয়েছিল, শুধুমাত্র মহিলাদের নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। যাই হোক, প্রথম রাউন্ডে জেতার পর ঠিক তার এটা 6 তারিখ সকালবেলা, আমাদের ওখানে প্যারিসের সাথে ভারতবর্ষের সময় তফাৎ কিন্তু 3.5 ঘন্টা, অর্থাৎ আমরা 3.5 ঘন্টা এগিয়ে রয়েছি। যাই ওখানকার 10টার সময়, ওখানকার সময় অনুযায়ী 10টার সময় প্রথম বাউট জেতার পর মাত্র 1.5 ঘন্টার মধ্যে তাকে নামতে হয় কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন ইউক্রেনের আক্সানা লিভাকের বিরুদ্ধে। ইউক্রেনের আক্সানা লিভাকও কিন্তু যথেষ্ট শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল এবং তিনিও কিন্তু অন্যতম এই প্রতিযোগিতায় সোনা জেতার দাবিদার ছিলেন। এবং তার বিরুদ্ধেও কিন্তু ভিনিস ফোগাট কিন্তু শেষ রাউন্ডের 48 সেকেন্ড বাকি থাকতেও 5-3 এগিয়েছিল, কিন্তু তারপরে একটা ছোট্ট ভুলের জন্য তিনি পয়েন্ট হারান এবং শেষ 30 সেকেন্ডে যখন 30 সেকেন্ড বাকি তখন কিন্তু আবার তার লিড রিকভার করে ভিনিস ফোগাট। তার অসাধারণ বুদ্ধিমত্তা এবং অসাধারণ দাওতে তিনি কিন্তু বাজিমাত করে সেমিফাইনালে উঠে যান। সেমিফাইনালটা ছিল সেই 6 তারিখই, প্রায় 6 ঘন্টা পরে সেমিফাইনালে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কিউবার গুজমান লোপেজের বিরুদ্ধে কিন্তু আরো একটা দুর্ধর্ষ লড়াই করেন ভিনিস ফোগাট এবং প্রি কোয়ার্টার ফাইনালের থেকেও সেমিফাইনালে কিন্তু বলতে গেলে লিটারালি গুজমানের মতন একজন হেভিওয়েট কুস্তিগিরকে পরিষ্কার তিনি ম্যাটে দাঁড়াতে উড়িয়ে দিয়েছিলেন 5-0-তে এবং তার সাথে সাথে উড়িয়ে দিয়েছিলেন ভারতের পতাকা এবং আমাদের
মনে আশার সঞ্চার জেগেছিল যে যেভাবে ভিনিস ফোগাট তার মানে ফাইনাল পর্যন্ত লড়াই করেছে, নিশ্চিত একদম, অন্তত আমি তো নিশ্চিত ছিলাম যে ভিনিস ফোগাট এবারে সোনাটা অবশ্যই পাবেন এবং তিনি এই সোনাটা কিন্তু ডিজার্ভ করে। ফাইনালে ভিনিস ফোগাট, অর্থাৎ 7 তারিখ রাত্রিবেলা, আমাদের সময় রাত্রিবেলা ফাইনালে ভিনিস ফোগাটের যে প্রতিদ্বন্দ্বী ছিল, ভিনিস ফোগাটের প্রতিদ্বন্দ্বী ছিল আমেরিকার সারা হিল্ডেব্র্যান্ডের বিরুদ্ধে। সারা হিল্ডেব্র্যান্ডের বিরুদ্ধে কিন্তু ভিনিস ফোগাটের হেড টু হেড রেকর্ড ভালো, সুতরাং তার বিরুদ্ধে ভিনিস রেকর্ড একাধিকবার ইতিমধ্যেই জিতেছেন। সুতরাং কেন আপামর ভারতীয়রা নিশ্চিত ছিল যে এইবার ভিনিস ফোগাট কিন্তু সোনাটা পেতে চলেছে, পাবে। কিন্তু দুর্ভাগ্য, পরের দিনকে অর্থাৎ ফাইনাল যেদিনকে ছিল আমাদের ভারতীয় সময় রাত্রিবেলা, সেদিনকে সকালবেলা 12টা নাগাদ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় যে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে। তার কারণ তার ওজন সেদিনকে যখন মাপা হয়েছিল নির্দিষ্ট সময় 100 গ্রাম বেশি ছিল। এইবার ঘটনা হলো যে এই যে 100 গ্রাম বেশি ছিল, দেখুন ব্যাপারটা যেটা সেটা হচ্ছে প্রথম দিন যখন এখানে আপনাদের বলে রাখি 6ই আগস্ট অর্থাৎ এই প্রতিযোগিতার প্রথম দিন যখন সবার ওজন মাপা হচ্ছিল, ভিনিস ফোগাটের ওজন মাপা হয়েছিল, সেদিনকে কিন্তু ওর ওজন এসেছিল 49 কেজি 900 গ্রামের মতন। হ্যাঁ, সুতরাং এই টিমের সাথে ধরে নিন এই যে অলিম্পিকের টিম যায় প্রত্যেকটা দেশের, আমাদের দেশেরও এই যে অলিম্পিকের টিম গেছিল, এর সাথে তার কোচ ছিল, কোচ ছাড়াও ডাক্তার, ডাইটেশিয়ান সবাই ছিল। কোচ ভিনিস ফোগাটের কোচ, আমাদের কুস্তির কোচ ওলার একোস ছাড়াও ছিলেন আমাদের মেডিকেল অফিসার ডক্টর দিনসাও পারদিওয়ালা, এছাড়াও ছিলেন ডায়েটিশিয়ান থেকে আরম্ভ করে একটা টোটাল সাপোর্টিং স্টাফ ছিল। তাহলে এখন প্রশ্ন হলো যে একটা প্লেয়ার 7.5 ঘন্টার মধ্যে এই রকম 3টে হেভিওয়েট বাউট লড়েছে, তারপরে তার শরীরের অবস্থা কি হতে পারে আপনাদের ধারণা আছে? তার কারণ এই ওয়েট ক্যাটাগরিতে, বিশেষ করে কুস্তি এবং বক্সিং, এটা প্রচণ্ড মানে ফুল বডি কন্ট্যাক্ট গেম, প্রচণ্ড মানে শারীরিক সক্ষমতা লাগে। এই ইভেন্টে, এই ওয়েট ক্যাটাগরির ইভেন্টে যারা নাবে না, তারা খাওয়া দাওয়া এতটাই রেস্ট্রিক্টেড থাকে, তারা জল পর্যন্ত মেপে খায়। শুধু খেলার দিন নয়, খেলার আগে থেকেই এদের খাবার দাবার থেকে আরম্ভ করে জল পর্যন্ত খাওয়া, এদের কিন্তু সেটাও একদম মেপে খেতে হয়। কারণ জল খাওয়া, কিছু জিনিস আছে যেগুলো শরীরের ইনস্ট্যান্ট ওজন বাড়িয়ে দেয়, যেমন অতিরিক্ত জল খাওয়া, অতিরিক্ত খাদ্য খাওয়া, ইভেন নুন, অতিরিক্ত লবণ খাওয়া, নুন খাওয়া, সেগুলোও কিন্তু ইনস্ট্যান্ট ওজন বাড়িয়ে দেয়। সুতরাং মানে এই এতগুলো টেকনিক্যাল লোক, এত সাপোর্টিং স্টাফ, এত মেডিকেল অফিসার, তার কোচ, তারা কি করছিল? কারণ একটা প্লেয়ারের পক্ষে একদিনে 7.5 ঘন্টার ভেতরে 3টে বাউট লড়ার পরে তার বডি ওয়েটের দিকে ফোকাসটাকে রাখা সম্ভব। তার জন্যই তো এই সমস্ত টেকনিক্যাল সাপোর্ট স্টাফরা রয়েছে, তাদের ব্যর্থতা, তাদের অপদার্থতার জন্য আজকে কিন্তু এই পদকটা হাতছাড়া হয়ে গেল। শুধু ভিনিস ফোগাটের নয়, আমাদের সারা 140 কোটি ভারতবাসীর কাছে এই সোনার পদক হাতছাড়া হয়ে গেল। এরপরও জানেন, সেদিনকে রাত্রিবেলা যখন পরপর সারাদিন ধরে এই 7.5 ঘন্টার ব্যবধানে 3টে হেভি ওয়েট বাউট লড়ার পরে যখন গেমস ভিলেজে ফিরে গেছিল ভিনিস ফোগাট, যখন গেমস ভিলেজে ফিরে যাওয়ার পরে সামান্য একদম ন্যূনতম খাবারটুকু খাওয়ার পরে যখন তার ওজন করা হয়, দেখা যায় তার ওজন 2 কেজি বেশি রয়েছে, অর্থাৎ প্রায় 52 কেজি ওজন হয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে ভিনিস ফোগাট কিন্তু নেমে যায়, তার কোচ এবং তার সাপোর্টিং স্টাফদের নিয়ে নেমে যায় ফিজিক্যাল মানে ওয়েট ট্রেনিং করতে। সারা মানে রাত্রিবেলায় ওই অবস্থায়, মানে ধরে নিন সারাদিন কোনো সেইভাবে রেস্ট নেই, হ্যাঁ, অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত শারীরিক পরিশ্রম, তার মধ্যে এইরকম 3টে ওই মিনিমাম 7.5 ঘন্টার ব্যবধানে পরপর 3টে হেভিওয়েট তিনি কিন্তু বাউট লড়েছেন। তিনি কিন্তু যখনই দেখে নেন তার ওয়েট 2 কেজি বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে কোচ সাপোর্টিং স্টাফদের নিয়ে নেমে পড়েন ট্রেনিং করতে। তিনি সাইক্লিং শুরু করেন, ওখানে সাইক্লিং শুরু করেন, স্কিপিং শুরু করেন, ট্রেডমিল শুরু করেন, মানে ওয়েট মানে ছোট ছোট ওয়েটও নিতে আরম্ভ করেন। ভেবে দেখুন তো,
একটা মানুষ তো, তার তো শরীর সারাদিন ওই রকম পরিশ্রম গেছে, তার আগে থেকেই খাওয়া দাওয়ায় রেস্ট্রিকশন, হয়তো একটা কি দুটো রুটি মানে একটা কি দুটো রুটি মেপে মেপে জল পর্যন্ত খেতে হচ্ছে। তারপরে এখন রাত্রিবেলা সেই ভিলেজে ফিরে এসে রেস্ট নিয়ে পরের দিনকে নামবে, যখন জানতে পারে তার ওজন 2 কেজি বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে ট্রেনিং শুরু করে দেয়। এমনও গেছে যে ট্রেনিং করার মধ্যে দিয়েই সে অজ্ঞান হয়ে পর্যন্ত অজ্ঞান হয়ে গেছে রাত্রিবেলা ট্রেনিং করতে করতে, আবার কিছুক্ষণ পর উঠে আবার ট্রেনিং শুরু করেছে। এইভাবে প্রথমে 2 কেজি থেকে 1.5 কেজি, 1.5 কেজি থেকে 1 কেজি, 1 কেজি থেকে 750, 500, 400, 300, সারা রাত ট্রেনিং করেছেন। তার মধ্যে দুবার অজ্ঞান হয়ে পড়েছিল। তারপরে যখন সকালবেলা নির্দিষ্ট সময় ওজন করাতে গেছে, জানেন, শুধু ট্রেনিং করেননি, সকালবেলা চুল পর্যন্ত কেটে ফেলেছিল যাতে ওজন কমে যায়, হাতের নখ পর্যন্ত কেটে ফেলেছিল। করে সেই নির্দিষ্ট সময় যখন ওজন মানে ওয়েট করা হয়, যখন এই ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সব এক্সপার্টদের সামনে যখন তার ওজন করা হয়, তখন জায়গায় জানা যায় 150 কেজি তার 150 গ্রাম তার ওজন বেশি। হাতে মাত্র 15 মিনিট সময়, তখনও আবার শুরু করেন ট্রেনিং। তখনও প্রাণপণ দিয়ে মানে ইস্পার উস্পার করে ট্রেনিং করেন। করে যখন 15 মিনিট পরে যখন ওজন করা হয়, তখন দেখা যায় তার মাত্র 50 গ্রাম কমেছে। শরীর দিচ্ছিল না, মন দিচ্ছিল না, তবুও সে ছাড়েনি। দেশের জন্য, দেশের সম্মানের জন্য সোনাটা তার চাই। তার কারণ সেই সোনাটা পাওয়ার জন্য এটাই ছিল ভিনিস ফোগাটের 3য় অলিম্পিক। মহিলা কুস্তিগীর হিসাবে তিনিই প্রথম যিনি 3 বার অলিম্পিকে নামছেন ভারতের হয়ে। তার কাছে এই সোনাটা কতটা মূল্যবান ছিল জানেন? তিনি সেমিফাইনাল জেতার পরে যে এক ইন্টারভিউতে বলেছিলেন যে আমি জান্তার মন্তারে মেয়েদের সম্মানের, আগামী প্রজন্মের মেয়েদের সম্মান সিকিউর করার জন্য আমরা রাস্তায় নেমে ধর্নায় বসেছিলাম, আর এই সোনাটা আমি জিততে চাই যাতে আগামী প্রজন্মের মেয়েরা যোগ্য সম্মান পায়, তারা এগিয়ে আসে। ভেবে দেখুন একবার। আর আমাকে কিছু বলতে হবে না, আপনারা এই স্টেটমেন্টের পরে সারা রাত্রির ধরে একটা অমানসিক পরিশ্রম করে গেল কি না, সেদিন পরের দিন 7ই আগস্ট ফাইনালে নামতে হবে তাকে, সোনাটা তাকে জিততেই হবে। আর সেখানেই হয়ে গেল দুর্ভাগ্য। জানেন, যখন পরের দিনকে তার অফিসিয়াল সেকেন্ড বারে, অর্থাৎ ওই 15 মিনিট পরে যখন ওজন মাপা হলো, এবং ওই ওজন মাপার পরে যখন জানা গেছিল যে তার ওজন তো 100 গ্রাম বেশি, জ্ঞান হারিয়ে ফেলেছিল ভিনিস ফোগাট। এবং একটা কোণে চুপ করে তার কোচ এবং সাপোর্টিং স্টাফরা মাথা নিচু করে বসেছিল। সত্যি বড্ড আফসোসের। লড়াইটা শুধু সীমান্তে দাঁড়িয়ে সৈনিকরাও করে না, এইরকম স্পোর্টসম্যানরাও করে। যাই হোক, হয়তো হলো না, কিন্তু ভিনিস ফোগাটের এই লড়াই কিন্তু সত্যি যোগ্য প্রাপ্তিটা হয়তো পেল না, কিন্তু তিনি যেভাবে 6 তারিখ থেকেই লড়াই শুরু করেছিলেন এবং ওজন বেড়ে যাওয়ার পরে সারা রাত্রির অক্লান্ত পরিশ্রম করে নিজের 2 কেজি ওজন কমানোর জন্য লাগাতার ট্রেনিং করেছেন, অজ্ঞান হয়ে গেছেন, আবার জ্ঞান ফিরে পেয়ে 1 মিনিটও বিশ্রাম না নিয়ে আবার ট্রেনিং করেছেন। শেষমেশ সকালবেলা তার চুল পর্যন্ত কেটে দিয়েছিলেন, হাতের নখ পর্যন্ত কেটে দিয়েছিলেন, যাতে 1 গ্রামও কোনোভাবে কমাতে হবে। আর সত্যি কথা, এই ঘটনার পরে মনে আসছিল ভারতের হয়ে যিনি এই কুস্তিতে দুবার পদক পেয়েছিলেন, যিনি আজকে হয়তো কারাবন্দী, সেই সুশীল কুমার কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিল যে আমরা যারা এই ওয়েট ক্যাটাগরিতে কুস্তি লড়ি, তাদের না প্রয়োজনে হাড্ডি পর্যন্ত গলিয়ে দিতে হয় যাতে ওয়েটটা ঠিক থাকে। এই রকম পরিশ্রম করতে হয়। এছাড়াও এরকমও হয় যে ইনস্ট্যান্ট ওজন কমানোর জন্য শরীর থেকে রক্ত পর্যন্ত বার করে নেওয়া হয়। ভাবতে পারছেন এরা দেশের জন্য কি না করে, যেটা আমরা জানতে পারি না। আজকে হয়তো ভিনিস ফোগাটের এই ঘটনাটা দিয়ে আমরা জানতে পারলাম যে একটা লড়াই আমরা যখন টিভিতে দেখি বা সামনে খেলা দেখি, তার পেছনে এদের কি চলতে থাকে। ভিনিস ফোগাট এই ঘটনার পরে তিনি টুইটারে পোস্ট করেন
তার মায়ের উদ্দেশ্যে যে মা, আমি হেরে গেলাম, কুস্তি জিতে গেছে বলে তিনি তার রিটায়ারমেন্ট ঘোষণা করেন। তিনি আর কোনো প্রতিযোগিতায় কোনোখানেই ভিনিস ফোগাটকে কিন্তু আর আমরা দেখতে পাবো না। লড়াইটা কিন্তু ভিনিস ফোগাট হারেননি, লড়াইটা হেরে গেছে কুস্তি, লড়াইটা হেরে গেছে কিছু নিয়ম। এবং সব থেকে যেটা আশ্চর্য ঘটনা, তাদেরকেও জবাবদিহি করতে হবে যারা ভিনিস ফোগাটের সাপোর্টিং স্টাফ ছিল, যে মেডিকেল অফিসার ছিল, যে ডায়েটিশিয়ান ছিল, যে কোচ ছিল। কি করে এটা হতে পারে যে, দেখুন, আমরা কোনো কিছু খাবার টাবার খেলে 1.5-2 কেজি, কখন খাবার খাই, জল খাই, খাবার পরে 1.5-2 কেজি ওজন বেড়ে যায়। এমন সময় অনেক সময় প্রপারলি ইউরিন বা স্টুল না হলেও ওজনটা বেড়ে থাকে। কিন্তু এই লেভেলের যারা কম্পিটিশন, যারা দেশের হয়ে সর্বোচ্চ মঞ্চে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, তাদের তো এই ভুলগুলো হওয়া উচিত নয়। তার মানে কোথাও না কোথাও কারোর না কারোর কোনো না কোনোভাবে ভুলটা হয়েছিল। এবং সেইখানে এই খেলোয়াড় ভিনিস ফোগাটের কিচ্ছু করার ছিল না। তিনি এতটাই এক্সস্টেড ছিলেন, তিনি পরপর ম্যাচ খেলে এতটাই এক্সস্টেড ছিলেন যে সেই সময় তার পক্ষে তার শরীরের ওজন কত সেটা মনিটরিং করা সম্ভব ছিল না। আর সেটা সম্ভব নয় বলেই ওই সাপোর্টিং স্টাফদের রাখা হয়েছিল। তাহলে সেই সাপোর্টিং স্টাফদের কিন্তু জবাব দিতে হবে, কেন, কিভাবে এটা হলো। নিশ্চিত একটা সোনা আমাদেরকে বঞ্চিত করা হলো, কেন, এর পেছনে কি কি ঘটনা আছে, এটার তদন্ত হওয়া অবশ্যই দরকার। সত্যি কথা, মানে ভাবা যায় না যে একটা স্বপ্ন পূরণের এত কাছে এসে মানে আমরাই ভীষণ আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। বলতে গিয়ে আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। জীবনে অনেক খেলায় অনেক হার দেখেছি, অনেক মর্মান্তিকভাবে ব্যর্থতাও দেখেছি, কিন্তু এই হার কবে যে এর গতে প্রলেপ লাগবে আমি আপনি কেউ জানে না। কারণ যেই মেয়েটা আজ থেকে কয়েক মাস আগেও মহিলাদের সম্মানের জন্য রাস্তায় নেমে লড়াই করেছিল, যাকে পুলিশ মানে চ্যাংদোলা করে, একজন অলিম্পিয়ান ওটা ডিজার্ভ করে না, অলিম্পিয়ান ওই ব্যবহার ডিজার্ভ করতো না, তার মনে এতটাই জেদ চেপে গেছিল যে ইন্টারভিউতে বলে যে এই শোন আমাকে পেতে হবে নারীদের জন্য, সমস্ত আগামী প্রজন্মের মহিলা ক্রীড়াবিদদের জন্য আমাকে এই সোনা পেতে হবে। কিচ্ছু করা গেল না। যাই হোক, যতই আপিল করুক, যাই করুক, এবং ভিনিস ফোগাট নিজেও হয়তো আপিল করেছেন যে তিনি তো প্রথম দিন তার ওয়েট ঠিক ছিল এবং প্রথম দিন সে ফাইনালে উঠে গেছিল। সুতরাং প্রথম দিন তো তিনি লিগ্যাল ফাইটটা লড়েছিলেন। যদি আমি তর্কের খাতিরও ধরে নিই, তাহলে তাকে কেন জয়েন্ট উইনার হিসাবে ঘোষণা করা হবে না, তাকে কেন রূপো দেওয়া হবে না? জানি না এটা কি হবে। মনে হয় না যে এদের অ্যাসোসিয়েশনের যে রুলস আছে সেই রুলস ব্রেক করবে, কারণ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে যে আমেরিকার সারাহার সাথে ফাইনালে খেলবেন। ভিনিস রেকর্ড যা খেলেছিল কিউবার গুজম্যান, তার সাথে ফাইনাল ইতিমধ্যেই হয়ে গেছে। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আশা করব আপনারা এই ভিডিওটাকে শেয়ার করবেন। এবং ভিনিস ফোগাটের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে তুমি হারোনি, তুমি সত্যি চ্যাম্পিয়ন। সামান্য কোথাও কোনো কারোর ভুল, কারোর কেয়ারলেস হয়তো আজকে তোমাকে নিশ্চিত, শুধু তোমাকে নয়, আমাদের 140 কোটি ভারতবাসীর একটা সোনার পদক থেকে বঞ্চিত করলো। এছাড়া বা সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা আমাদের কারোর কাছেই নেই। এবং আশা করব যে তিনি এই যে এই শখ থেকে কাটিয়ে আবার কোর্টে ফিরে আবার তাকে কুস্তির মঞ্চে আমরা দেখতে পাবো, এই আশাই রাখবো। তবে এখানে আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে 2022 থেকে প্রথম দিকে 2018, 19, 20 ভিনিস ফোগাট কিন্তু 50 কেজি বিভাগে নামলেও মোটামুটি 2021-22 থেকে তিনি কিন্তু 53 কেজি বিভাগে নামতেন। তার কারণ সেই সময় তার বডি ওয়েট একটু বেড়ে গেছিল। 53 থেকে 55 কেজি অ্যাভারেজে তার শরীরের ওজন থাকতো, কিন্তু টুর্নামেন্টের আগে তিনি ওয়ার্কআউট করে সব কিছু কন্ট্রোল করে তিনি কিন্তু 53 কেজি এ বিভাগেই আসতো। কিন্তু এবারে সোনা জিতবে বলে নিজের বডি ওয়েট কমিয়েছিল।
বডি ওয়েট কমিয়ে, মানে একটা বডি ওয়েট কমিয়ে নিজেকে ভীষণ ডিসিপ্লিন লাইফ লিড করে কঠোর কঠোর পরিশ্রম করে দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করে তিনি 50 কেজি বিভাগের এই প্রতিযোগিতায় নেমেছিলেন এবং একদম নিশ্চিত সোনার কাছে চলে এসেও ফাইনালের আগের দিন সকালবেলা মাত্র 100 গ্রাম ওজনের জন্য বেশি থাকায় তাকে ডিসকোয়ালিফাই হয়ে যেতে হয়। লাইফে সোনার গ্রামের মূল্য হয়তো আমরা সবাই জানি বা বুঝি, কিন্তু মানুষের জীবনে এক এক গ্রাম ওজনেরও যে কী মূল্য হতে পারে আজ কিন্তু আমরা সকলেই হাড়ে হাড়ে বুঝতে পারছি। যাই হোক, ভিনিস ফোগাটের এই অক্লান্ত এবং অপরিসীম লড়াইকে আমরা কুর্নিশ জানাই এবং আশা করি তিনি দ্রুতই আবার রিটায়ারমেন্ট ভেঙে আবার তিনি তার কুস্তির মঞ্চে ফিরে আসবেন। তো আপনাদের মতামত অবশ্যই জানান এবং সবাই ভালো থাকবেন এই কামনাই করি।